হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের সেমিস্টার 2 এর প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আজকে আমরা আমাদের সিলেবাসের ইউনিট 4 মিল প্রিপারেশন অ্যান্ড ডেইলি অ্যালায়েন্সেস ফর ইন্ডিয়ানসের কিছুটা অংশ ডিসকাস করব। সেই অংশের মধ্যে আমরা মূলত দেখব যে কুকিং বা রান্না ঠিক কেমন হয় এবং কেন আমরা রান্না করব, রান্নার কি কি অ্যাডভান্টেজেস রয়েছে বা সুফল রয়েছে, এবং আমরা যদি চাই তাহলে কিভাবে আমাদের বাড়িতে একটা কিচেন গার্ডেন ডেভেলপ করতে পারি। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে আর অবশ্যই শেয়ার করবে। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, যেটা অনলি ফর দ্য স্টুডেন্টস 11 অ্যান্ড 12। সেখানে তোমরা বিভিন্ন ক্লাস নোটিফিকেশন অ্যান্ড ইম্পর্টেন্ট তোমাদের স্টাডি রিলেটেড নোটিফিকেশনও পেয়ে যাবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর রান্নার ছবি। ঠিক বোঝা মুশকিল কি রান্না হচ্ছে, বাট স্টিল ইটস সাম স্পাইসি কোনো একটা ফুড আইটেম কুক হচ্ছে। এবং আমরা বাড়িতে দেখি আমাদের মায়েরা বা আমরাও হয়তো রান্নার দিকে যাদের খুব আগ্রহ রয়েছে তারা রান্না করে থাকি। কিন্তু রান্না, আমি বলবো শুধুমাত্র রান্না না, ইটস আর্ট। কারণ পৃথিবীতে যত রকমের জিনিসই থাকুক না কেন, রান্নাও কিন্তু সেই আর্টের ক্যাটাগরিতে পড়ে। কারণ রান্না, শুধুমাত্র রান্না করার জন্য আমরা রান্না করি না, রান্নার মধ্যে অনেক স্কিলস ইনভলভ থাকে। রান্না একটা আমরা বলতে পারি উপাসনা। বিকজ রান্না যে করেন তিনি ফার্স্ট অফ অল তো অ্যান আর্টিস্ট হন। বিকজ কোন মশলাটা কখন দিতে হবে, কোন রান্নাটা কার পছন্দ হবে, সেই রান্নাটার উপকরণগুলো কিভাবে আমরা অ্যারেঞ্জ করবো, এভরিথিং নিয়ে এটা একটা খুব আর্টিস্টিক ওয়ার্ক। সেই আর্টিস্টিক ওয়ার্কটার কিছু সুফল রয়েছে। কী কী সুফল? দেখো, রান্না আমরা মোটামুটি আমাদের আইডিয়া আছে যে আমাদের বাড়িতে কী ধরনের রান্না হয় এবং সেই রান্নার স্বাদ কেমন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার সাথে সাথে কিছু সুবিধা অসুবিধা অবভিয়াসলি আমাদেরকে ডিসকাস করতে হবে, এবং এই চ্যাপ্টারটা আমি বলবো তোমরা খুব রিলেট করতে পারবে। বিকজ অনেক কিছুই তোমাদের চেনা জানা লাগবে। দেখো, রান্নার সুফল বা আমি যদি বলি অ্যাডভান্টেজ বা ভালো দিক যদি আমি ফার্স্টে বলি, তাহলে সেটা হচ্ছে রান্না খাদ্যের স্বাদ এবং সুগন্ধ বাড়ায়। ডেফিনেটলি তোমাদেরকে সিম্পলি যদি কেউ র্যান্ডামলি একটু ভাত দিয়ে দিল, তোমরা খেতে চাইবে না। বলবে, আরে এ তো দেখতে একদম হোয়াইট কালার, খাবো না ইত্যাদি ইত্যাদি। বাট সেই ভাতটাকে একটু জাস্ট হালকা অয়েলে ফ্রাই করে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো অ্যান্ড অল দিয়ে একটা মিক্সড রাইস করে দেওয়া হলো, মিক্সড ভেজ রাইস। তাহলে সেটা দেখতে কত সুন্দর দেখাবে, তার গন্ধটা কত ভালো হবে। এখন শীতকালে আমরা ধনেপাতা দিতে পারি অ্যান্ড অল দিয়ে একটা খুব অ্যাপিলিং জিনিস কিন্তু তৈরি করতে পারি। তাহলে এটা রান্নার স্বাদ এবং অবশ্যই সুগন্ধ বাড়ায়। অনিষ্টকারী যে বীজাণু বা যে মাইক্রো অর্গানিজমসগুলো থাকে সেগুলো নষ্ট করে দেয় কিভাবে? অবভিয়াসলি তাপ প্রয়োগে। তাপ প্রয়োগে যে মাইক্রো অর্গানিজমসগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা খুব মারাত্মক মাইক্রো অর্গানিজম রয়েছে, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, যেখান থেকে বটুলিজম বলে একটা নিউরো প্রবলেম হয়। এবং এটা, এই যে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, এর বিভিন্ন টাইপস রয়েছে। সেই টাইপসগুলো বেসিক্যালি নিউরোটক্সিন হয়। কেন নিউরোটক্সিন বলছি? কারণ এরা ডাইরেক্টলি নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে। এছাড়াও অনেক ধরনের মাইক্রো অর্গানিজমস রয়েছে, যেমন সালমোনেলা একটা হয়ে গেল, এদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। রান্নার মাধ্যমে আর একটা উপকার হয়, রান্না কি করছে? খাদ্যের পরিপাকযোগ্যতা বাড়াচ্ছে, ডাইজেস্টিবিলিটি বাড়াচ্ছে। এবার দেখো, মাংস কাঁচা কাঁচা যদি খাও, হজম হবে? ইম্পসিবল জিনিস। কেন? কারণ কোলাজেন রয়েছে। কোলাজেন তো ডিন্যাচুরেট হবে না, ইটস আ প্রোটিন। তাহলে আমরা যদি সেই মাংসকে খুব সুন্দরভাবে আমাদের মায়েরা আমাদেরকে রান্না করে দেয় বা আমরা রান্না করি নিজেদের জন্য, তাহলে এটা খেতে ভালো হবে, পরিপাকযোগ্যতা বাড়বে এবং একটা ফিল গুড আমরা দেখতে পাবো। বৈচিত্র্য সৃষ্টি করে, ডেফিনেটলি ভ্যারাইটি। আমরা রান্নার মাধ্যমে একটা ফুড আইটেমের সাথে আর একটা ফুড আইটেমের মার্জ করে একটা নতুন ডিশ ইনভেন্ট করতে পারি। আমাদের যে ক্রিয়েটিভিটি স্কিল সেটা আমরা ডেভেলপ করতে পারি। এই যে সবজি কাটা, এখানেও তো একটা ক্রিয়েটিভিটি স্কিল আমরা দেখতে পাই, তো সেটাও আমরা করতে পারি। খাদ্য গ্রহণের পরিমাণ বাড়ে। ওই যে বললাম, শুধু সাদা ভাত আমি যদি কাউকে দিই, সে 2 গ্রোশ বা 5 গ্রোশ খাবে ম্যাক্স টু ম্যাক্স। বাট ওটাকেই যদি মিক্সড ভেজ রাইস আমি করে দিই, তাহলে কিন্তু সে যেটুকু দেওয়া হবে তাকে পুরোটাই খেয়ে নেবে। তো খাদ্যের গ্রহণের যে পরিমাণ সেটাও বাড়বে। নেক্সট,
নেক্সট হচ্ছে পুষ্টির যে উপাদানগুলো রয়েছে সেগুলো দেহের আয়ত্তাধীন হবে। কারণ রান্নার মাধ্যমে আমরা যখন কোনো ফুড আইটেমকে কুক করছি, কোনো ফুড আইটেমকে রান্না করছি, তখন কি হচ্ছে, তার যে উপাদানগুলো, যেমন ডিমের কথাই ধরো, ডিমের মধ্যে অ্যাভিডিন নামক আমরা জানি একটা প্রোটিন রয়েছে যা বায়োটিন যে হরমোন রয়েছে তার কার্যকারিতাকে বাধা দেয়। কিন্তু ওটা যদি কাঁচা অবস্থায় খাই তাহলে, কিন্তু ডিমটাকে যদি আমরা পোচ করে নিলাম বা ভেজে নিলাম, যাই হোক, মানে খাবার মতন করে যদি কুকিং মেথডকে এপ্লাই করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পরিপাকযোগ্যতা বাড়বে। সয়াবিনের ক্ষেত্রেও তাই। আমরা কাঁচা সয়াবিন কখনোই খাই না। কারণ কাঁচা সয়াবিনের মধ্যে বহু এমন কি বলবো আমি, বিভিন্ন ট্রিপসিন বিরোধী উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না। তাহলে সেটাকে যদি রান্না করে খাই, ওটা আমাদের শরীরের জন্য ভালো হবে। এছাড়া খাদ্যের মধ্যে যে পরিপোষক উপাদানগুলো রয়েছে সেগুলো সব একে অন্যের সাথে একটা বন্ড ক্রিয়েট করতে পারবে বা একটা ইন্টার রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবে, যেটা আমরা জানি বিভিন্ন নিউট্রিয়েন্টসের সাথে বিভিন্ন নিউট্রিয়েন্টসের হয়ে থাকে। নেক্সট হচ্ছে খাদ্যের উপর রান্নার প্রভাব। এই যে খাদ্যের উপর রান্নার প্রভাব, ডেফিনিটলি, কারণ যেকোনো ফুড আইটেমের কালার, অ্যাপিয়ারেন্স বলো বা তার স্মেল বলো, এভরিথিং, এবং কিভাবে আমি তাকে ডেকোরেট করছি, কিভাবে আমি ওটাকে সার্ভ করছি, সবকিছু কিন্তু পার্শিয়ালি এই কুকিং এর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে থাকে। এগুলো তো হয়ে গেল আমাদের সুফল। এবার কিন্তু রান্নায় বিভিন্ন যে উপাদান রয়েছে, সেই উপাদানের প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। যেমন খনিজ লবণের প্রভাব হয়ে গেল। দেখো, খনিজ লবণের প্রভাব কি হবে, যে বেশিক্ষণ জলে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে যে খনিজ লবণগুলো রয়েছে সেই খনিজ লবণগুলো জলে দ্রবীভূত হয়ে যাবে, এবং সেই জল ফেলে দিলে কি হলো, কাজের কাজ কিচ্ছু হলো না, সেই খনিজ লবণগুলো আমাদের আয়ত্তাধীন হলো না এবং নষ্ট হয়ে গেল। প্রোটিনের উপর কি প্রভাব পড়ে থাকে? প্রোটিনের উপর যদি আমরা দেখি, তাহলে প্রোটিন যেহেতু একটু হিট সেনসিটিভ একটা নিউট্রিয়েন্ট হয়, তো আমরা প্রোটিনেশিয়াস জিনিসকে যদি বেশিক্ষণ ধরে কুক করতে থাকি, বেশিক্ষণ ধরে রান্না করতে থাকি, তাহলে সেটা কি হবে, ওর ওর ইন্টারনাল যে প্রোটিন বন্ডসগুলো রয়েছে সেগুলো জমাট বেঁধে যাবে বা কোয়াগুলেট করে যাবে। সেই কারণে ডিমের ক্ষেত্রে রেকমেন্ড করা হয় যে কমপ্লিটলি ভাজা বা সিদ্ধ করার থেকে আমি যদি পোচ করে খাই, তো ইটস বেটার ফর আওয়ার হেলথ। শ্বেতসার বা কার্বোহাইড্রেট গ্রুপের উপর কি প্রভাব পড়তে পারে? দেখো, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ডেফিনিটলি জলে আমরা যে ফুটিয়ে রান্না করি, যে কোনো শ্বেতসার আইটেম হতে পারে, মানে কার্বোহাইড্রেট গ্রুপের কথা যদি আমরা বলি, যে জাতীয় বিভিন্ন যে শস্য বা বিভিন্ন যে সিরিয়ালস প্রোডাক্টগুলো রয়েছে, যেমন পাউরুটি বা আটার রুটি ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে একটা শুষ্কতা আমরা প্রয়োগ করে থাকি এবং খাদ্যবস্তু সহজপাচ্য হয়। যদি আমরা পাউরুটিকে না টোস্ট করে জাস্ট র্যান্ডমলি খেয়ে নিই, তাহলে সেক্ষেত্রে পরিপাকযোগ্যতা কম হয়। কিন্তু যদি টোস্টিং করে খাই, সেক্ষেত্রে কিন্তু পরিপাকযোগ্যতা বাড়ে। ফ্যাটের উপর কি প্রভাব পড়তে পারে? দেখো, ফ্যাট মানে মূলত যে লিপিড অ্যান্ড ওই টাইপের যে অ্যালাইড প্রোডাক্টসগুলো রয়েছে তার কথা বলা হচ্ছে। ভিটামিনের ক্ষেত্রে যদি আমরা প্রভাব দেখে থাকি, তাহলে ভিটামিনের ক্ষেত্রে আমরা কি দেখব? ভিটামিনের ক্ষেত্রে রান্নায় ভিটামিন সবচেয়ে বেশি অপচয় ঘটে, এবং জলে দ্রবণীয় যে ভিটামিনগুলো থাকে সেগুলো কি হয়? সেগুলো ধুয়ে যায়। যেরকম আমরা যদি চালের ক্ষেত্রে দেখি, তাহলে চালের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা যখন বেশিবার চালটাকে ধুই রান্নার আগে, তখন যে বি ভিটামিনসগুলো থাকে সেগুলো জলে ধুয়ে চলে যায়। এবং এরা যেহেতু ভিটামিন সি এর ক্ষেত্রে যদি আমি দেখি, এটা উত্তম সংবেদী হয় তাপের এবং জলেরও। তো সেক্ষেত্রে জলে মিশে যায় এবং উত্তাপেও নষ্ট হয়ে যায়। তো যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিন, সেই ওয়াটার সলিউবল ভিটামিনসগুলোর ক্ষেত্রে আমাদের খুব সেনসিটিভলি দেখা উচিত যে সেই ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো যেন কোনোভাবে জলে ধুয়ে না যায়।
এবার দেখো যে খাদ্যে পুষ্টি বাড়াবার বিভিন্ন উপায়। তার মানে ধরো কোনো একটা নিউট্রিয়েন্ট, সেই নিউট্রিয়েন্ট কম রয়েছে। ঠিক আছে? সেই নিউট্রিয়েন্টকে ইনক্রিজ করার জন্য আমি ঠিক কি করতে পারি? আমি কি করতে পারি? আমি বিভিন্ন খাদ্যের সংমিশ্রণ ঘটাতে পারি। তার মানে একসাথে করে খেতে পারি, যেরকম আমরা ঝালমুড়ি খাই। ঝালমুড়ি কিন্তু এই সংমিশ্রণের একটা খুব ভালো উদাহরণ। কেন? কারণ আমরা যদি দেখি তাহলে ঝালমুড়ির ক্ষেত্রে মুড়ির সাথে টমেটো থাকে, যেখান থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড পাই, যেখান থেকে আমরা ভালো ভিটামিনস পেয়ে থাকি, মিনারেলস পেয়ে থাকি। তার সাথে বাদাম দিয়ে থাকি। বাদামের থেকেও আমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি। তাই না? মুড়ি তো রয়েছে, এটা খুব ভালো সিরিয়াল প্রোডাক্ট, কারণ এখানে ফাইবারের পার্সেন্টেজ অনেক বেশি থাকে। তো এরকম বহু আইটেম রয়েছে যেগুলোকে আমরা সংমিশ্রণ করে খেতে পারি। বদলি খাদ্য মানে ধরো যেই খাবারটা আমরা কনস্ট্যান্টলি রেগুলার খাচ্ছি সেখান থেকে সেইভাবে হয়তো নিউট্রিয়েন্ট আমরা গেইন করতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা কি করবো? যে সেই জায়গায় আমরা কোনো অন্য ফুড আইটেমকে প্লেস করে সেটাকেও কিন্তু ইনটেক করতে পারি। অনুপূরক খাদ্যের ব্যবহার, তার মানে যেরকম খিচুড়ি। খিচুড়ির ক্ষেত্রে আমরা চাল ডালে মিশিয়ে কিন্তু একটা খাবার যে তৈরি করি, সেখানে অ্যামিনো অ্যাসিডের যে চাহিদা সেটাও কিন্তু কমপ্লিটলি পূরণ হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে অঙ্কুরোদ্গম করা। কারণ যে স্প্রাউটেড যে মুং বলো বা স্প্রাউটেড যে ডালস গুলো হয়, সেগুলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আমরা পেয়ে থাকি। ভেজানো, তার মানে সোকিং এর মাধ্যমেও আমরা নিউট্রিশনস বাড়াতে পারি। গাজানো, তার মানে ফার্মেন্টেশন টেকনিক, ফার্মেন্টেড বিভিন্ন প্রোডাক্ট আমরা খেয়ে থাকি, দই বলো, ইয়োগার্ট বলো, সেগুলোর থেকেও আমরা নিউট্রিশন পাই। শুকনো খোলায় ভাজা, যেটা মশলার ক্ষেত্রেও আমরা করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু মশলার যে অ্যারোমা সেটা বৃদ্ধি পায়। অর্ধ সিদ্ধ করা, কারণ পুরোপুরি যদি সিদ্ধ করি, পুরো বয়েল করলে জিনিসটা না নিউট্রিশন কমে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে? যে হাফ বয়েলড করে যদি বিষয়টা করা যায়। চুনের ব্যবহার, তার মানে এখানে বেসিক্যালি ক্যালসিয়ামের কথা বলা হচ্ছে। তো ডেফিনিটলি ক্যালসিয়াম কিন্তু যেকোনো ক্ষেত্রে তার নিউট্রিশন যে রয়েছে সেটাকে ছড়াতে সাহায্য করে। এবার হচ্ছে রান্নাঘরের পরিচ্ছন্নতা। আমরা এতক্ষণ কি জানলাম? যে ফুড আইটেমকে কিভাবে কুক করব, তাই সেটা কুক করলে কিভাবে নিউট্রিশন পেয়ে থাকি। কিন্তু এবার আমরা দেখব যে, যে রান্নাঘরে আমরা রান্না করে থাকি, সেই রান্নাঘরে স্যানিটেশন কিভাবে আমরা মেইনটেইন করব। এখানে একটা ছবি দেওয়া হয়েছে। সেই ছবির সাথে আরো বিভিন্ন পয়েন্টসও রয়েছে। আগে ছবিটা দেখে নিই। দেখো, এখানে কি বলা হয়েছে? ১ম এ ওয়াশিং এর কথা বলা হয়েছে। ভেজিটেবলসকে প্রপারলি ধুতে হবে। এই যেরকম ছাঁকনি আমরা দেখে থাকি যে ব্যবহার করা হয়, যেখান থেকে ভালো করে ওয়াশিং করা হয়, এবং অবশ্যই সবজিকে ভালো করে ধুয়ে নেব। এছাড়া আর কি করতে পারি? যেকোনো ফুড আইটেমকে প্রপারলি কুক করতে হবে। যেরকম ধরো মাংসের কথাই বললাম, প্রপারলি কুক করতে হবে। আধা কাঁচা রাখলে কিন্তু হবে না। ডাল বলো বা ইত্যাদি বলো, সেগুলো কিন্তু প্রপারলি কুক করতে হবে। এখানে দেখো, যদি একটু জুম করে নাও, ক্রস দেওয়া আছে, তার মানে এইভাবে রান্না করলে হবে না। এটাও কিন্তু ক্রস দেওয়া আছে, এইভাবে রান্না করলে হবে না। এই যে টিক দেওয়া আছে, তার মানে যখন প্রপারলি কুকড হবে তখনই কিন্তু সেই ফুড আইটেমটা আমাদের খাবারের যোগ্য হবে। এবার যদি আমরা ডান দিকে দেখি, বলেছে ওয়াশ হ্যান্ডস প্রপারলি। রান্না করার আগে, খাবার আগে অবশ্যই হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধোয়া উচিত। যদি সাবান অ্যাভেলেবল না থাকে সেই মুহূর্তে, তাহলে কিন্তু জল দিয়ে ভালো করে হাতটা ধোয়া উচিত। আর কি বলেছে? বলেছে ডোন্ট ইউজ সেম ইকুইপমেন্ট ফর ভেজিটেবলস অ্যান্ড মিট। তার মানে উম, সবজি আর মাংস কাটার জন্য আমরা কিন্তু সেম টাইপের নাইফ ইউজ করবো না, যে আমি এই নাইফটা দিয়ে সবজিও কাটলাম, আবার এটা দিয়ে মাংসকেও হয়তো আরেকটু ছোট ছোট পিস করলাম। না, সেটা করলে হবে না। কারণ এখানে কেন হবে না, এই কারণে তোমরা জেনে রাখো যে মাংসের মাধ্যমে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম মাংসের মধ্যে বাসা বাঁধতে পারে, যদি ওটাকে প্রপার ফ্রিজিং না করা হয়। বা সবজির মধ্যে আমরা দেখি, ফুলকপি বলো, এখন শীতকালে ফুলকপি বা টমেটো ইত্যাদি জিনিস ধরো একটু টেম্পারেচার এদিক ওদিক হওয়ার জন্য নষ্ট হয়ে গেল। তো ওই নষ্ট হওয়া জিনিসটাকে যখন আমি কাটছি ছুরিটা দিয়ে, আবার ওই ছুরিটা দিয়েই অন্য কোনো ভেজিটেবলস বা মিট না বলো, অন্য কোনো ফুড আইটেমকে ধরো কাট করছি, সেক্ষেত্রে কি হবে? জিনিসটা স্প্রেডিং এর টেন্ডেন্সি আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমাকে সেটাকে মেনটেন করতে হবে। আর কি বলছে? কিপ কোল্ড ফুডস অ্যাট 41°F, তার মানে যেটা একদম প্রপার হবে। আর কি বলছে? কিপ হট ফুডস অ্যাট 140° অর অ্যাভব, তার মানে যে টেম্পারেচারের ব্যাপারটা বা তাপমাত্রার ব্যাপারটা, সেটা এখানে মেনশন করা হয়েছে। রান্নাঘর পরিষ্কার করা,
দৈনন্দিন পরিচ্ছন্নতা যেটা এভরিডে আমরা করে থাকি তার মধ্যে কি পড়ছে? তার মধ্যে পড়ছে রান্নাঘর পরিষ্কার করা। ডেফিনিটলি যেই রান্নাঘরে আমরা কাজ করছি, যেই রান্নাঘরে আমরা এত কর্মকাণ্ড করছি, সেই রান্নাঘরকে পরিষ্কার তো রাখতেই হবে। দেখো, রান্নাঘর অবভিয়াসলি যেখানে আমাদের যিনি রান্না করে থাকেন সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, গ্যাসের সাইডে হোক বা ইত্যাদি। ওটাকে প্রপারলি ধুয়ে মুছে ফেলতে হবে। কাজের সুবিধা এবং পরিচ্ছন্নতা রক্ষার জন্য রান্নাঘরের যে আম যে অপিচ্ছিল উপাদান দিয়ে কিন্তু আমাদেরকে মুছতে হবে। তার মানে যেটা লাইজল ইত্যাদি আমরা ইউজ করে থাকি সেটা দিয়ে। ওটা গ্রিজিনেসটাকে মানে সরিয়ে দেয়। এছাড়া যেই মেঝেগুলো, যেই ফ্লোরিংগুলো বেশি মসৃণ হয় সেটা রান্নাঘরে আমরা রাখবো না। কারণ যদি কোনো কারণে ওখানে তেল পড়ে যায়, সেই তেলের থেকে কিন্তু পা পিছলানোর টেনডেন্সি থাকে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই ওই ধরনের বিষয়গুলো আমরা রান্নাঘরে কখনোই রাখবো না। এবং মেঝেতে যদি কোনো রকম খাদ্যদ্রব্য পড়ে থাকে সঙ্গে সঙ্গে তা মুছে ফেলবো, স্পেশালি সেটা যদি অয়েলি টাইপের হয়। আর গ্যাসের যে বার্নার রয়েছে তার চারপাশে কখনো আমরা কেরোসিন, কয়লা, কাঠ ইত্যাদি রাখবো না, যেগুলো দাহ্য বস্তু। এবং অবশ্যই সবসময় তার যে আশেপাশে সেটা পরিষ্কার করে রাখতে হবে। এবার বলছি আবর্জনা ফেলার ঝুড়ি। আবর্জনা ফেলার ঝুড়ির কথা যদি আমরা বলি তাহলে আমরা বলব যে অবশ্যই যেহেতু আমরা সেই নোংরাগুলোকে আবার পরবর্তী সময় পৌরসভার গাড়িতেও ফেলে থাকি, নোংরা নেওয়ার যারা আসেন তাদের সেই বাস্কেটগুলোতে ফেলে থাকি। তো তার আগে থেকেই আমরা চেষ্টা করব যে বিষয়গুলোকে আলাদা করে রাখা। যেমন সবজি ইত্যাদির খোসা একটা ডাস্টবিন, বা ধরো কোনো ক্যান ফুড আইটেম আনলে সেই ক্যান ফুড আইটেমগুলোকে ফেলার জন্য একটা করলে, প্লাস্টিকের জিনিসের জন্য একটা এবং টুকটাক কাগজ ইত্যাদির জন্য একটা। তাহলে কি হবে, জিনিসটা ইজি অ্যান্ড ওয়ে হবে ওটা ফেলার সময়। কারণ সব মিক্স করে ফেললে প্রবলেমেটিক হয়ে যায়। বলছে রান্নাঘরের যে সমস্ত আবর্জনা, তরকারি, ফলের খোসা, মাছের আঁশ ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলোকে প্রপারলি জায়গায় ফেলতে হবে। এবং যেহেতু মাছের আঁশ ফেলা হচ্ছে যে ডাস্টবিনে, ওর ঢাকনাটাও ভালো করে বন্ধ করে রাখতে হবে। অন্যান্য নোংরার ঢাকনাও বন্ধ করে রাখতে হবে, এই কারণে যে কোনো কারণে যদি কোনো বাইরে থেকে কিছু এসে ওটাকে ফেলে দিয়ে যায় তো রান্নাঘরটা নোংরা হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়া প্রপারলি যে ফ্লাইং প্রুফ, তার মানে পেস্টিসাইড আমরা করাতে পারি রান্নাঘর পরিষ্কার করানোর জন্য। মানে মাসে বা ৩-৪ মাস অন্তর একবার ওটা আমরা করাতেই পারি। বাসন-কোসন, দেখো এখানে কিছু বাসন-কোসনের ছবি দেওয়া হয়েছে। যে বাসন-কোসনগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেই সাবান দিয়ে আমরা ওটাকে ঘষে মেজে পরিষ্কার করছি সেটা কোনো বার হতে পারে বা কোনো লিকুইড হতে পারে। ওটাকে ভালো করে ধোয়ার পর দেখব যে সেই সাবানের ছোপ যেন না লেগে থাকে, সেখান থেকেও কিন্তু কেমিক্যাল কন্টামিনেশন হতে পারে। এবং অবশ্যই সেগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। এই বাসনগুলোকে যেখানে রাখা হয় সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। ক্রকারি অ্যান্ড কাটলারি সেট, তার মানে বেসিক্যালি এখানে ওই যে চায়ের বাসন-কোসন, কাঁচের বাসন ইত্যাদিগুলোকে বলা হয়। আমরা এটা জানি যে এই বাসনগুলোকে আমাদের যিনি থাকেন, মা হোক বা বাবা হোক, তারা কিন্তু খুব যত্ন সহকারে রেখে দেন। স্টিল এগুলোকে ভালো করে রাখা এই কারণেই উচিত যেহেতু ফার্স্ট অফ অল এগুলো কাঁচের হয় এবং খুব যত্ন সহকারে এগুলোকে ধোয়া মাজা উচিত। এখানে অনেক ধরনের এরকম ছবি দেওয়া হয়েছে এবং তাদের আবার বিভিন্ন রকমের নাম রয়েছে। আ সেগুলো তোমরা এখানে দেখতে পারো। ছবির মাধ্যমে আমি এখানে দিয়েছি। নেক্সট যদি আমরা দেখি সিঙ্ক এবং জল নিকাশি নর্দমা। দেখো, সিঙ্ক এবং জল নিকাশি নর্দমা এখানে ছবির মাধ্যমে দেখবে এই যে পোরশনটা আমি একটু সার্কেল করে দিচ্ছি। এই পোরশনটা পরিষ্কার রাখবে। পরিষ্কার ইন দ্য সেন্স, আমরা পেঁয়াজের খোসা ভুল করে পড়ে গেল, জায়গাটা আটকে যাবে। বা কোনো কারণে একটা প্লাস্টিকের টুকরো পড়ে গেলে জায়গাটা আটকে যাবে, জলটা যাবে না। তো সেই বিষয়টার জন্য এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রপারলি এই জায়গাটাকেও কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার রাখতে হবে। ধরো এখানে আমি বাসন-কোসনগুলো ধুলাম, যখন এখানে রাখবো এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে, নাহলে নোংরা ছড়াবে। কারোর ধরো এরকম সিঙ্কের সামনে জানলা থাকতো, সেখান থেকে কোনোভাবে ধুলোবালি যাতে না আসে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। জল সঞ্চয়, এখানে একটা জাস্ট বলা হয়েছে যে কিভাবে আমরা স্টোরিংটা করতে পারি। যে কারোর যদি এরকম মডিউলার কিচেন থাকে এবং সে যদি জল, মানে রান্নার কাজে যে জল ব্যবহার হয় সেটাকে রাখার জায়গার প্রয়োজন হয়, সেই জলটা কিন্তু এইরকম জায়গায় একটা বেস করে রাখতে পারে। এছাড়াও এরকম নিচে বাস্কেটের মাধ্যমেও যে ডোরস গুলো করা হয় সেখানেও রাখতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই যে জলটা ওখানে রাখা হচ্ছে বা যে জলটা রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে সেটা অবশ্যই যেন পরিষ্কার হয়, স্বচ্ছ হয় এবং পানযোগ্য হয়।
এগুলো তো গেল দৈনন্দিন যে এভরিডে আমি করে থাকবো, কিন্তু কিছু সাপ্তাহিক পরিচ্ছন্নতা রয়েছে। সেই সাপ্তাহিক পরিচ্ছন্নতাগুলো যদি আমরা দেখি, তাহলে অবশ্যই রান্নাঘরের মেঝে এবং যে উনুনে রান্না করা হচ্ছে তার বিপরীত দিকে যে দেয়াল, তার মানে আশেপাশের যে দেয়ালগুলো থাকে সেটাকে পরিষ্কার করা হয় এভরিডে আমরা জানি। বাট স্টিল ওটাকে আরেকটু স্পেশাল কেয়ার দিতে হবে। যদি আমি উইকলি বেসিসে দেখি, মশলাপাতির কৌটো ভালো করে পরিষ্কার করা হোক, বা যে খাবার ঢাকা দেওয়ার ঝুড়িগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করা হোক, এগুলো সব সাপ্তাহিক পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু আমরা ফেলবো। সপ্তাহে অন্তত একদিন আমরা কি করব, আনাচে কানাচে বা যে কুকিং রেঞ্জ রয়েছে, যেটুকু জায়গায় আমরা রান্না করে থাকি, সেখানে যেটা বলছিলাম যে কীটনাশক ওষুধ বা পোকামাকড় মারার যে ওষুধ সেটা ছড়াতে হবে, এবং সেই দিনটা একটা সিলেক্টিভ ডে রাখতে হবে, কারণ ওই দিন রান্না করলে জিনিসটা অসুবিধা ক্রিয়েট করতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আরশোলাদের জন্য আমরা কোনো থালাবাটি ইত্যাদি রেখে দেব না, যেগুলো এঁঠো থালাবাটি আমরা বলে থাকি, কারণ সেগুলোতে ওরা যদি এসে কোনোভাবে সাক করে, দেন ওখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ ট্রান্সমিট হতে পারে। মাসিক পরিচ্ছন্নতা, তার মানে মান্থলি আমরা যদি দেখি, প্রতি মাসে একবার কুকিং রেঞ্জ পরিষ্কার করতে হবে, রেফ্রিজারেটরের যে বরফ মুক্ত করতে হবে। এটা যেখান থেকে রেফ্রিজারেটর পারচেস করা হয় তারাও কিন্তু এই বিষয়টা বলে থাকে। এবং বাৎসরিক পরিচ্ছন্নতা, যেটা ইয়ারলি বেসিসে করা হবে, সেটা যদি আমরা দেখি, তাহলে সেটার ক্ষেত্রে আমরা দেখব এখানে কি বলা হচ্ছে, যে বছরে অন্তত একবার যে রান্নাঘর সেটাকে হোয়াইট ওয়াশ করাতে হবে, এবং যেসব অঞ্চলে পেস্ট কন্ট্রোল সংস্থা আছে বছরে একবার তাদের দিয়ে সমগ্র বাড়িটি, বিশেষ করে রান্নাঘরটাকে পেস্ট কন্ট্রোল করিয়ে নিতে হবে। রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখতে রাঁধুনির ব্যক্তিগত, তার মানে যিনি রান্না করছেন তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই তাকে আঁটো-সাঁটো জামাকাপড় পরতে হবে, চুল ভালো করে বাঁধতে হবে এবং হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো তো হয়ে গেল কিছু রান্নাঘর সম্বন্ধীয় বিষয়। এবার হচ্ছে রান্নাঘর বাগান, যেটাকে আমরা কিচেন গার্ডেন বলে থাকি, আবার সবজি বাগানও বলে থাকি। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সবজি বাগানের ছবি এখানে। বিভিন্ন ধরনের সবজির গাছ, ফুল গাছ সব একসাথে লাগানো রয়েছে, এবং এটা একটা স্যাম্পল দেখানো হয়েছে। রান্নাঘর বাগানের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কি করতে পারি, দেখো, এই যে ধরো আমার এখানে একটা রান্নাঘর রয়েছে, তার পাশে এইরকম একটা বাগান রয়েছে। কিভাবে আমি করতে পারি? এখান থেকে আ যে সবজির খোসা ইত্যাদিগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি সার তৈরি করতে পারি। দেখো, সবজি বাগান করার সবথেকে মূল উদ্দেশ্য হচ্ছে আমি কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস এখানে ইউজ করছি না। ন্যাচারাল ওয়েতে যে সবজিটা তৈরি হচ্ছে তার নিউট্রিশন ভ্যালুটা অনেক থাকছে। কারণ মার্কেট থেকে আমরা যেগুলো কিনে আনি তার মধ্যে যেহেতু যারা ফার্মার্স থাকেন তারা অনেক পেস্টিসাইড ইত্যাদি ইউজ করে থাকেন, তো সেখানে একটু প্রবলেম হতে পারে। সেই কারণে সবজি বাগানটাকে একটু এনকারেজ করা হয় যে না, মানুষ যদি এটাকে করে, তার কাছে যদি জায়গা থাকে, তাহলে কিন্তু সেটা তারই জন্য ভালো হবে, এবং সারা বছর আমরা বিভিন্ন রকমের সবজি আমাদের নিজেদের তৈরি করা বাগান থেকেও কিন্তু পেতে পারি, এবং এটা বাড়ির সংলগ্ন হয়। আমরা অক্সিজেনও পেয়ে যাই। তো এভরিথিং উইল বি গ্রেট, এবং আমরা যদি এই কাজটাকে ফলো আপ করি তাহলে সেটা আমাদের পরিবেশের জন্য ভালো হবে। সো দিস ইজ ফর অল টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের পছন্দ হয়েছে। তোমরা যারা নোটস নিতে চাইছো এবং কারো যদি পার্সোনাল টিউশনের প্রয়োজন হয়, আমাকে ডেফিনেটলি এখানে মেল করতে পারো। অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, ভিডিওকে লাইক করবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে সেই সমস্ত স্টুডেন্টের জন্য যাদের এই ভিডিওটার প্রয়োজন। অ্যান্ড অবশ্যই কিপ স্টাডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।